ओम कुरुक्षेत्र गया गंगा प्रभास पुष्करिणी च तीर्थन्नेतानि पुण्यानि स्नानकाले भवन्ति। আমাদের এবারের অবসরের কথা বাসরের এই স্নান পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার এই স্নান শব্দটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভারতবর্ষের শাশ্বত ধারণায় স্নান কেবলমাত্র শারীরিক পরিচ্ছন্নতাকেই বোঝায় না, বরং স্নানের বহু গুরুত্ব। স্নানের মাধ্যমে শরীর এবং মন উভয়ই পবিত্র হয়, স্নিগ্ধ হয়। বাইরের ক্লেদ কেবলমাত্র নয়, ভেতরের ক্লেদ মালিন্য স্নানের মাধ্যমে দূর হয়। ক্লেদ মুক্তিকেই ভারতবর্ষের ভাবনায় পাপ বিনশন বলা হয়েছে। গঙ্গা, যমুনা, সিন্ধু, নর্মদা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা কেবলমাত্র এই সপ্ত নদীই নয়, ভারতবর্ষের দর্শন ভাবনায় সমস্ত জলাশয়কে পবিত্র দৃষ্টিতে দেখা হয়। জলাশয় যাতে রক্ষা পায়, দূষিত না করা হয়, সেজন্য প্রাচীন ভারতে ছোট বড় সব নদী, নালা, ঝর্ণা, হ্রদ, খাল, বিল, পুকুর, দিঘি, যেখানে যা কিছু জলের উৎস, জলাশয় ইত্যাদি রয়েছে, সবখানেই শ্রী বিষ্ণুর অবস্থান। এই ধর্মের স্মৃতি শাসনে কঠোরভাবে সমাজকে নিয়ন্ত্রণ করা হতো। সেকালের সামাজিক অনুশাসনের নাম ছিল স্মৃতির অনুশাসন। তো এই স্মৃতির অনুশাসনে বলা হতো যেখানে যত জলাশয় আছে, যত জলের উৎস আছে, সব জায়গায় শ্রী বিষ্ণু রয়েছেন, সেটাই শ্রী বিষ্ণু ক্ষেত্র। অতএব সেই মর্যাদায় তোমরা এই জলাশয়কে ব্যবহার করবে। এর পেছনের উদ্দেশ্যটা অত্যন্ত বৈজ্ঞানিক এবং অত্যন্ত পরিকল্পিত একটা দৃষ্টিভঙ্গি। এটা আমাদের বুঝতে হবে। এই যে বিষ্ণুর অবস্থান, অর্থাৎ এই ভাবনাটাকে একটা, যেহেতু ভারতবর্ষ একটু ধর্মভীরু, ভারতবর্ষের মানুষের একটু ধর্মভীরু, অর্থাৎ সব কিছুর সাথেই ধর্মকে প্রবলভাবে যুক্ত করে দেওয়ার একটা আমরা বৈশিষ্ট্য সেখানে দেখতে পাই। এবং সেখানে এই যে বলছে বিষ্ণুর অবস্থান, তার মানে এইভাবেই সমাজের মানুষকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো এবং এই নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে জলাশয় প্রতিষ্ঠা, কূপ খনন, নদী পুজো ইত্যাদি আবশ্যকীয় নিত্য পালনীয় পুণ্য ক্রিয়াকর্মের মাধ্যমে জলশুদ্ধি, জল সংরক্ষণ, জলের দূষণ নিয়ন্ত্রণ এবং জলের সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, এই সহ সমস্ত গুরুত্বপূর্ণ ভাবনা কি চমৎকারভাবেই দেখুন এই স্মৃতি অনুশাসনের মাধ্যমে সমাজ জীবনে প্রতিষ্ঠিত ছিল। এটা একটা চমৎকার ভাবনা। ভারতবর্ষের শাশ্বত ধারণায় স্নান না করে কোনো শুভ কাজ, এমনকি দৈনন্দিন জীবনের কোনো কাজই করা হতো না। পুজো হতে রান্না, খাওয়া, কোথাও যাওয়া, নতুন কিছু করার আগে স্নান অতি আবশ্যক। এবং সেটা যদি কোনো একটা বিশেষ দিন হয়, তাহলে তো ঘুম থেকে উঠেই আগে স্নান। মনে আছে সরস্বতী পুজোর এই সময় ওই শীতের ভোরে উঠে উষ্ণ জলে স্নান করে পুজোর আয়োজন। এটা তো সব বাঙালি মাত্রেরই
অভিজ্ঞতা কম বেশি আছে। তো এই যে স্নানের একটা যে সমস্ত ধর্মীয় উৎসবের মধ্যে এই যে স্নানের মাহাত্ম্য, এটা বেড়ে যাচ্ছে এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে স্নানকে যুক্ত করে। যেমন দেবস্নানের বৃহৎ ভাবনায় সেটা মহাস্নানের রূপ নিয়ে নিচ্ছে। অভিষেক স্নান হতে প্রতিটি তিথি পূজার আরম্ভেই দেবতার মহাস্নান গভীর তাৎপর্যময়। লক্ষ্য করবেন প্রত্যেক দিন যে মহাদেবীর পুজো হয় সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 4 দিনই বিভিন্ন দ্রব্য দিয়ে প্রথমেই রয়েছে দেবীর মহাস্নান। প্রারম্ভেই দেবীর মহাস্নান অনুষ্ঠিত, সেটা করতেই হবে। এই দেবস্নানের দ্রব্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উৎসের জল যেমন আছে, তেমনি বহু ঔষধি, নানান ধরনের ভেষজ দ্রব্য, সুগন্ধি দ্রব্য, নানান প্রাকৃতিক উপাদান, বিভিন্ন প্রাকৃতিক তেল, নানান ধরনের মাটি, গব্য দ্রব্য অর্থাৎ দুধ হতে দুগ্ধজাত দ্রব্য যেমন আছে, তেমনি আছে গোময়, গোমূত্র এবং নানান আয়ুর্বেদীয় দ্রব্যসমূহ। আয়ুর্বেদ, আয়ু শব্দের অর্থ হচ্ছে জীবন, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। যে জ্ঞান জীবনকে সুস্থ করে, সমৃদ্ধ করে, পুষ্ট করে। সংস্কৃতে স্নান শব্দের অর্থ কেবলমাত্র শরীরের পরিচ্ছন্নতাকে মাত্র বোঝায় না, অন্তর্শুদ্ধি অর্থাৎ মনের আরামকেও বোঝায়। যে ক্রিয়ার মাধ্যমে একজন অন্তর হতে অর্থাৎ মানসিকভাবে শুদ্ধ হয়ে ওঠে, শান্ত হয়ে ওঠে, পবিত্র হয়ে পূর্ণ হয়ে ওঠে, সেই বিশেষ প্রক্রিয়াটিকেও স্নান বলা হয়। অন্তর, একজন মানুষের অন্তর শুদ্ধ, মুক্ত, উদার, আনন্দময় হয় তখনই যখন তার ভেতরের মানসিক যত কালিমা অর্থাৎ লঘুবৃত্তি, হীনদৃষ্টি, দেশ, রিরিংসা, অসূয়া, কৃপণতা, এই সমস্ত হতে সে মুক্ত হতে পারে। সেটা একমাত্র সম্ভব সেই মানুষ যখন অন্ধকারের আবিলতা অর্থাৎ কুসংস্কার, গোঁড়ামি, ভুল ধারণা এবং ক্ষুদ্রতা থেকে মুক্ত হতে পারে। এই মুক্তি তাকে এনে দেয় যে জ্ঞান বা যে প্রকৃত ধারণা, সেটি হচ্ছে তাকে স্নাত করছে। এইখানে সেই জন্যেই লক্ষ্য করবেন গুরুগৃহে দীর্ঘকাল ব্রহ্মচর্য ব্রতের মাধ্যমে শিষ্য যখন জ্ঞান লাভ করে তখন তার শিক্ষা পূর্ণ হওয়া বা সমাপনান্তে গুরুর কাছ থেকে স্নাতক ক্রিয়ার মাধ্যমে সে গৃহস্থ জীবনে প্রবেশের অনুমতি পায়। তাহলে এই স্নাতক ভাবনাই হচ্ছে আমাদের আধুনিক গ্র্যাজুয়েশন। তবে একটা তফাৎ আছে, গ্র্যাজুয়েশন বলা হচ্ছে সাকসেসফুল কমপ্লিশন, এটাও একটা সাকসেসফুল কমপ্লিশন, কিন্তু সেখানে বলা হচ্ছে সাকসেসফুল কমপ্লিশন অব এ স্পেসিফিক প্রোগ্রাম, স্পেসিফিক একটা নির্দিষ্ট, নট অ্যাজ এ হোল। এইটু হচ্ছে পার্থক্য। বা successful completion of a specific program or achieving of certain বা achievement of certain level of knowledge, certain level of knowledge। কিন্তু গুরুগৃহে শিষ্যকে কিন্তু এত সহজে সার্টেন লেভেল বা একটা সার্টেন লেভেল অফ নলেজ বা স্পেসিফিক প্রোগ্রাম, এইসবের মধ্যে তাকে কিন্তু স্নাতকতা দান করা হতো না। তাকে পূর্ণ জ্ঞান, তাকে সেই বিষয়ের উপর সম্পূর্ণ ধারণা, পূর্ণ জ্ঞান লাভ করলেই তারপরে সে গৃহস্থে যাবার প্রবেশপত্রটি লাভ করত।
এইটুকু পার্থক্য রয়েছে। সে যাই হোক, অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি, জ্ঞানের জলে অবগাহন, এও এক ধরনের স্নান। জ্ঞানের জলে অবগাহন, এই অবগাহনও তো স্নান। এই স্নান বিষয়টি শাশ্বত ভারতীয় ধারণায় এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রতিদিনের আবশ্যকীয় কর্মভাবনাকে সম্প্রসারিত করে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ স্নানের অনুষ্ঠানে বা অনুষ্ঠান কৃত্য সম্পাদন করতে তাকে বাধ্য করে। অর্থাৎ বিভিন্ন তীর্থে স্নান, নদী, সরোবর, ঝর্ণা, হ্রদ, সমুদ্র হতে কুণ্ড জল, জলকুণ্ডের মধ্যে যে জল, সেই সমস্ত স্নানের মাহাত্ম্য যেমন বিধি নির্দিষ্ট আছে, তেমনি বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ স্নানের তাৎপর্য রয়েছে। অর্থাৎ উষ্ণ দেশ তো, এইখানে স্নান যাতে করে তার একটা ব্যাপার আছে। আবার ভারতবর্ষের সবটাই তো উষ্ণ নয়, ভারতবর্ষের অনেক দেশ আছে শীতল দেশ, যেখানে বরফ পড়ে, বরফ জমে। সেই সব জায়গার মানুষও যাতে প্রতিদিন না করলেও অন্তত ওই বিশেষ বিশেষ দিনগুলোতে যাতে সে স্নান করে, স্নান করে সে শুদ্ধ হয়, এই পরিচ্ছন্নতা ব্যাপারটা, হাইজেনিক ব্যাপারটাও সেখানে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য বিশেষ বিশেষ তিথির বিশেষ বিশেষ স্নানের ব্যবস্থাও রয়েছে। এবং স্নানের সাথে সেখানে চলে আসছে দান। স্নান করে শান্ত হয়ে মনের সমস্ত বিক্রিয়াগুলোকে স্তব্ধ করে, বিকারগুলোকে স্তব্ধ করে দানের মাধ্যমে নিজেকে ঔদার্য করে তোলা, বড় করে তোলা, এইটা বিরাট একটা ভাবনা। এবং এটা অনন্য ভাবনাও বটে। ভারতবর্ষ ছাড়া অন্য কোনো সভ্যতার মধ্যে স্নানের এই ধরনের ভাবনা কিন্তু দেখা যায় না। সেখানে স্নান আছে, স্নানের বাহুল্য রয়েছে, কিন্তু এই ভাবনাটা সেখানে আমরা, এই বিরাট ভাবনা, এই অনন্য ভাবনা কিন্তু আমরা অন্য কোথাও দেখতে পাই না। এটা কিন্তু আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আবার দেখুন, এই স্নান ব্যাপারটার মধ্যে মানে এই স্নান মাহাত্ম্যটা কতখানি বড় হয়ে যায়, হ্যাঁ। এবং সবচেয়ে বড় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই কুম্ভ স্নান। অন্যান্য তিথির স্নান তো আছেই, কিন্তু এই কুম্ভ স্নান 12 বছরে পূর্ণ কুম্ভ এবং 6 বছর অন্তর অর্ধকুম্ভ, এই যে স্নান এবং এই কুম্ভ স্নানের মধ্যে যে বিভিন্ন তিথিতে নানা ধরনের স্নান, শাহী স্নান, এত যে স্নান, তার আসল তাৎপর্যটা কি সেইটা হচ্ছে বোঝার। কুম্ভ স্নানের সবচাইতে বড় তাৎপর্য হচ্ছে সমস্ত প্রকার, সব ধরনের বাইরের এবং ভেতরের ভেদাভেদ ভুলে, ভেদাভেদকে দূর করে একত্রে অবগাহন। কম বড় কথা নয়। ভারতবর্ষে একসময় জাতিভেদ প্রথা ছিল, একসময় সেখানে ছোঁয়াছুঁয়ির অত্যন্ত কঠোর বিচার ছিল, হ্যাঁ। এবং সেই জায়গায় সব মানুষকে বর্ণ, ধর্ম, শ্রেণী, লিঙ্গ, কৌলীন্য, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যে কোনো যোগ্যতা, সমস্ত কিছুকে, অর্থাৎ বাহ্যিক সর্বপ্রকার যোগ্যতা মানে ভেদাভেদকে দূর করে এবং অন্তরের যত কিছু মালিন্য আছে তাকে পরিহার করে সবার হাত ধরে সবার সাথে একই জলে একই সময়ে অবগাহন। এটা কত বড় একটা ভাবনা, এটা বুঝতে পারেন? আর এইটা কতটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের এই ঋষিরা, মুনিরা, স্মৃতিকারেরা এটা চিন্তা করেছিলেন। সে সময় যারা চিন্তাবিদ, তারা এই যে একটা বিশাল জিনিসের প্রবর্তন করে আমাদের মধ্যে এই যে চলে আসা ভেদাভেদ, আমাদের মধ্যে যে কৌলিন্যের একটা দম্ভ, হ্যাঁ, বিদ্যার কৌলিন্য, বংশের কৌলিন্য, রক্তের কৌলিন্য, কত রকমের আমাদের তৈরি করা আছে,
তারপরে তো ভেতরের নানা ধরনের বিকার, সব কিছুকে এক লহমায় ত্যাগ করে সমুদ্র ভারতবর্ষে সব মানুষ একসাথে, লক্ষ লক্ষ মানুষ একসাথে এক বিশেষ বিশেষ তিথিতে একসঙ্গে সেই পূর্ণ কুম্ভে বা অর্ধকুম্ভে বা বিভিন্ন তিথিতে বিভিন্ন জলে একই জলধারার মধ্যে একসঙ্গে অবগাহন করছে, সেটা কি কম বড় কথা? গ্রামে অন্তঃদের আলাদা জলাশয়, ব্রাহ্মণের আলাদা সিঁড়ি, বৈশ্য শূদ্রের আলাদা আলাদা সিঁড়ি, ক্ষত্রিয়ের আলাদা, সবার আলাদা আলাদা আছে। হ্যাঁ, একই জল কিন্তু আলাদা আলাদা ঘাট দিয়ে সবাই নামছে, ঠিক আছে? কিন্তু এখানে কোনো ভেদাভেদ নেই, একসঙ্গে সব ভেদাভেদ দূর করে দাও। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই পূর্ণ কুম্ভের স্নান সার্থক, তখনই সেটা সার্থকতা লাভ করে। এই হচ্ছে পূর্ণ কুম্ভের মাহাত্ম্য। আর এইখানে দেখুন, এই যে দেব অভিষেক, একটা অভিষেক হয় না, দেব অভিষেক, রাজ অভিষেক, কিংবা বিবাহের পূর্বে পাত্র পাত্রীর একটা অভিষেক হয়, স্নান হয়। সেখানে স্নান শুধু হয় না পাত্র পাত্রীর, বা যে সামাজিক আমাদের অনুষ্ঠানগুলো আছে তার আগে বিবাহর মধ্যে আছে, অন্নপ্রাশনের মধ্যে আছে, উপনয়নের ক্ষেত্রে আছে, বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে, বিশেষ করে হলুদ দিয়ে মাখিয়ে স্নান করার নানান ধরনের রীতিনীতি, এবং সেখানে নানান ধরনের আচার উপাচারও আছে। আসল কথাটা কি? সেন্স অফ হাইজিন। আর এই যে অভিষেক, এই যে স্নান, হলুদ, গায়ে হলুদ যাকে বলে বিবাহের ক্ষেত্রে, দেবতার অভিষেক, রাজ অভিষেক, এই যে অভিষেক, এই যে অভিষিক্ত করা, এর অর্থটা কি? অর্থাৎ বিভিন্ন উপাচারে স্নান করিয়ে সম্মানিত করে সেই গুরুত্বে প্রতিষ্ঠা দান। দেবতার মূর্তি, সেটা তো একটা মূর্তি মাত্র, কাঠের হতে পারে, পাথরের হতে পারে, অন্য কোনো ধাতুর হতে পারে, কিন্তু অভিষিক্ত করা হচ্ছে, তার মানে দেবতা ঈশ্বরের গুরুত্বে, তখন সে আর মাত্র প্রতীক মাত্র নয়, মূর্তি মাত্র নয়, সে তখন প্রতিম হয়ে যাচ্ছে, দেব প্রতিম হয়ে যাচ্ছে, দেব সাযুজ্যতা লাভ করছে, সেই দেবতার গুরুত্বে সেটি তখন অবস্থান করছে। তখন আর দেবতা যে গুরুত্ব, সেই বিগ্রহেরও সেই একই গুরুত্ব। ঠিক সেরকমভাবে রাজাকে যখন অভিষিক্ত করা হয়, তখন একজন মানুষকে, একজন ক্ষত্রিয়কে কেবলমাত্র সেখানে স্নান করানো হচ্ছে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে, তাকে স্নান করাচ্ছেন, এটার মাত্র নয়, সেখানে হচ্ছে রাজার যে গুরুত্ব, রাজগুরুত্বে তাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা হচ্ছে বোঝার। ঠিক সেরকমভাবে বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রীকেও তাদের সেই যোগ্যতম, অর্থাৎ তোমরা গার্হস্থ্য ধর্মে প্রবেশ করতে চলেছ, এই প্রবেশের গুরুত্বে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। অর্থাৎ এটা দৈহিক মিলন ভোগ সুখের কেবলমাত্র আয়োজন নয়, এখানে তোমাদের কর্তব্য আছে, গুরুত্ব আছে, এবং বৃহৎ গার্হস্থ্য ধর্মের যে অন্তর্ভাবনা, সেই অন্তর্ভাবনার মধ্যে দিয়েই তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই হচ্ছে স্নানের বিশেষত্ব। এবং মনে রাখবেন, এই স্নানের মধ্যে রয়েছে আরেকটি অপূর্ব সুন্দর ভাবনা, আর্দ্র ভাবনা। আর্দ্র হওয়াতে থেকেই তো দয়ার্দ্র আমরা বলি, তাই না? অর্থাৎ কঠোরতা, ত্যাগ, মমত্ব, সব ধরনের মানসিক উষ্ণতার পরিহার, এইটাই হচ্ছে স্নানের আরেকটি তাৎপর্য। উপাসনার দৃষ্টি থেকে শান্তম উপাসনা, শান্ত হয়ে, ধীর হয়ে বৃহৎকে অনুধ্যান। আমি আগেই বলেছি, ভারতবর্ষের সনাতন ধারণায় আমরা যেমন মারি নিয়ে ঘর করি, তেমনি দেবতারে মোরা আত্মীয় করি, আকাশে প্রদীপ জ্বালি।
অর্থাৎ সমবেত স্নান ভাবনা যেমন আছে, তেমনি আরাধ্য দেবতাকে সবার মাঝে নিয়ে এসে মহাস্নানের রীতিও আছে। অর্থাৎ দেবতা তিনি রত্নবেদী থেকে নেমে আসেন সবার মাঝে তিনি সেখানে দাঁড়িয়ে সবার সাথে তিনি স্নান করেন। এবং তার সবচাইতে বড় অনুষ্ঠানটি হচ্ছে এই আজকের মহাপ্রভু জগন্নাথের মহাস্নান। প্রভু জগন্নাথ, তাকে বলা হচ্ছে মহাপ্রভু, জগতের যিনি নাথ তিনি মহাপ্রভু। এখানে মহা শব্দটি মহান ভাবনা ছাপিয়ে সর্বজনীন উৎসব ভাবনায় পর্যবসিত। সর্বজনের মাঝে এসে তিনি স্নানটি করছেন মহাস্নান, এবং তার স্নানটি হয়ে উঠছে মহাস্নান। এখানে এটি হয়ে উঠছে একটা উৎসব। এই জায়গাটা বুঝতে হবে, স্নান মাত্র নয়, দেবতা তিনি রত্নবেদী ছেড়ে তার ভক্তজনের মাঝে এসে মিশেছেন। সেটা একটি উৎসবতা যা ভেতর থেকে উচ্চারিত হয়ে ওঠে। এটাকে বাইরের থেকে তৈরি করা কোনো বিষয় নয়। জ্যৈষ্ঠ মাসের তীব্র দহনকালে পূর্ণিমা তিথিতে, অর্থাৎ রথদ্বিতীয়ার 15 দিন আগে এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানের আরেকটি নাম দেবস্নান পূর্ণিমা বা স্নান যাত্রা। 108টি সোনার কলস দিয়ে দেবতার মহাস্নান। সমুদ্র হতে ভেসে আসা নিম কাঠ দিয়ে দেবমূর্তি নির্মাণ করিয়েছিলেন মহারাজ ইন্দ্রদন্যু। শিল্পী স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। এই দিনটিকে জগন্নাথের সেজন্য আবির্ভাব দিবস বা জন্মদিনও বলা হয়ে থাকে। এই দিনে দেবশিল্পী এই মহারাজ ইন্দ্রদন্যু এই দেবমূর্তিটি নির্মাণ করা। পুরাণে আমরা একটি ঘটনা পাই, সেটা হচ্ছে গুজরাট হতে বিষ্ণু সাধক গণপতি ভট্ট একদিন পুরীধামে এসেছিলেন দেবদর্শনে। বিষ্ণুকে দেখতে এসছেন। বিষ্ণুর অপর রূপ হচ্ছে জগন্নাথ, তিনি দ্রষ্টা মাত্র, সাংখ্য দর্শনের সেই বিরাট পুরুষ, যিনি কোনো কিছুতে লিপ্ত নন, কোনো কর্মের সাথে তিনি যুক্ত নন, তিনি কেবলমাত্র দ্রষ্টা। বড় বড় চোখ দুটো দিয়ে তিনি শুধু তিনি সাক্ষী, কেবলম সাক্ষী মাত্র। তো সেই সাক্ষী চৈতন্যস্বরূপ বিষ্ণুকে দর্শন করতে এসেছেন ভক্ত গণপতি ভট্ট। তার বড় স্বাদ দেবতার হস্তিমুখ দর্শনের। হস্তিমুখ দেবতাকে যে সাজানো হয়, সেই রূপ দর্শনে তার বড় স্বাদ। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে মহাপ্রভু জগন্নাথ স্বয়ং রাজা ইন্দ্রদন্যুকে নির্দেশ দেন তাকে যেন এই দিন, অর্থাৎ যেদিন গণপতি ভট্ট, অর্থাৎ এই স্নান যাত্রার দিনই তিনি এসেছেন দেবতাকে দর্শন করতেন, তার আরাধ্য বিষ্ণু দেবতাকে দর্শন করতে স্নান যাত্রার দিন, এবং তার ইচ্ছে এদিন তিনি দেবতাকে দর্শন করবেন সেই হস্তিমুখ বেশে, রাজহস্তি বেশে তিনি দর্শন করবেন। শোনা যায় মহাপ্রভু ভক্তের হাত হতে এই দিন হস্তি সুরেই অর্ঘ্য গ্রহণ করেছিলেন। তিনি রাজা ইন্দ্রদন্যুকে মহাপ্রভু স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন এই দিন আমাকে হস্তি বেশ পরিয়ে স্নান করাবে। সেজন্য স্নান যাত্রার দিনে জগন্নাথ সহ সমস্ত দেবতাকে হস্তি বেশে সাজানো হয়। স্নান যাত্রার পর বাসহীন এবং রং চটে যাওয়া, কাঠের মধ্যে রং করা, তো সেই রং এত স্নান করাতে কিছু রং টং একটু গলে টলে যায়, একটু চটে যায়, সেই দেবমূর্তি যাতে কেউ দেখতে না পান এই জন্য 15 দিন মন্দির বন্ধ থাকে। বলা হয় জগন্নাথের জ্বর হয়েছে, আর পাচন ভোগও দেওয়া হয়।
দেবতার একেবারে মানবায়ন। দেবতাকে ভারতবর্ষে দেখুন, দেবতাকে আত্মীয় করি, দেবতারে মোরা আত্মীয় করি, আকাশে প্রদীপ জ্বালি, তাই না? নতুন করে রং করে সাজিয়ে গুছিয়ে ঠিক 16 দিনের দিন মহাপ্রভু সপরিবারে আবার সবার মাঝে রাজপথে নেমে আসেন রথযাত্রার মহোৎসবে। তো আমাদের মতো উষ্ণ দেশে জল দিয়ে শরীরকে শীতল করার মাধ্যমে যেমন স্নানের ব্যাপার রয়েছে, তেমনি শীত প্রধান দেশে রয়েছে সূর্যলোকে স্নান বা সূর্য স্নান। বিভিন্ন শীত প্রধান দেশে রয়েছে সানবাথ। ফিনল্যান্ড, জাপান, টার্কিতে, মরক্কো, রাশিয়া সব বিভিন্ন শীত প্রধান অঞ্চলে এই সূর্যলোকের তাপ গ্রহণের স্নান প্রথা এতটাই প্রসিদ্ধ যে অনেক দেশে কাজের জায়গাতেও এই ব্যবস্থায় সানবাথ নেবার একটা ব্যবস্থা রয়েছে। স্নান বাথের মাধ্যমে তো ডি ভিটামিনটা শরীরে আসে, তো সেজন্য যে সমস্ত দেশ শীত প্রধান, ইউরোপ, আমেরিকা বা এই সমস্ত দেশ, সেখানে এই সান বাথ নেবার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে এবং সেটা কর্মক্ষেত্রের মধ্যেও সেই ব্যবস্থা করা আছে। অর্থাৎ কাজ করতে করতেও মানুষ সানবাথ নিতে পারে। তো সবচেয়ে বড় কথা, এসব দেশে তো বটেই, ইটালি, হাঙ্গেরি, জর্ডান, ইসরায়েল, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশে সমবেত বা গণস্নানের একটা প্রচলন রয়েছে। সমুদ্র তীরে উন্মুক্ত স্থানে সূর্য স্নান যেমন আছে, তেমনি বিভিন্ন ধরনের জলে গণস্নানের উন্নত ব্যবস্থাও কিন্তু রয়েছে। কিভাবে সেটা এলো সেটা একটু আমরা দেখি। ভারতবর্ষের স্নানের কথা তো শুনলাম, এবার পৃথিবীর বিভিন্ন জায়গায় স্নানের কথাগুলো আমরা একটু শুনি। প্রাচীন গ্রিস এবং রোমে পাবলিক বাথ বা জনগণের সমবেত স্নানের জায়গাকে বলা হতো থেরামাই। এটি কেবল চানের জায়গা মাত্র ছিল না, বরং সামাজিক মেলামেশার জায়গাও ছিল। এখানে ব্যায়ামের ব্যবস্থা ছিল, অনেকে সেখানে ব্যায়াম করতেন এবং এই ব্যায়াম কেবলমাত্র শরীরের ব্যায়াম না, মস্তিষ্কের ব্যায়ামও করতেন। এই জিম যেটা, এটা কেবলমাত্র শারীরিক ব্যায়ামের জায়গা নয়, মস্তিষ্কের ব্যায়াম। অর্থাৎ সেখানে এই স্নানের জায়গায় সেখানে তুখোড় দার্শনিক আলোচনাও চলত বিভিন্নভাবে, এবং সামাজিক মেলামেশার এটা একটা জায়গা। হ্যাঁ, এখানে ব্যায়াম ছিল, নানা রকম ম্যাসাজ নেবার ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়ার নানা ধরনের ব্যবস্থা ছিল। এমনকি রোমের অনেক পাবলিক বাথে বড় বড় লাইব্রেরিও ছিল। বুঝুন স্নানটাকে কোন আঙ্গিকে তারা নিয়ে গেছে। অর্থাৎ স্নান করবার জন্য, মানুষকে উৎসাহিত করবার জন্য, এবং স্নানটা যাতে বৈচিত্র্যপূর্ণ হয়, একঘেয়ে গায়ে জল ঢেলে আসা মাত্র না হয়, সেই দিকেও কিন্তু এই দেশের নানান রাষ্ট্রের, এই দেশের রাষ্ট্রের নানান ধরনের চিন্তা ভাবনাও আমরা সেখানে দেখছি। এবং এখানে এই পাবলিক বাথে স্নান করতে করতে আমরা এটা পাই, অনেক বড় বড় পণ্ডিত বিদগ্ধ মানুষেরা বহু দার্শনিক তত্ত্বেরও সেখানে জন্ম দিয়েছে। এখানে স্নান করতে জনগণকে রাষ্ট্রের তরফ থেকে উৎসাহিত করা হতো। হ্যাঁ, রোমে বাথটবেরও প্রচলন ছিল। মজার কথা, প্রাচীন ইউরোপে স্নানের প্রচলন কিন্তু তেমন ছিল না। এমনকি সেখানকার মানুষ বিশ্বাস করত যে চান করলে শরীর খারাপ হবে, আয়ু কমে যাবে, এমনকি অসুখ বিসুখও হতে পারে। এই ধারণা সেখানে বদ্ধমূল ছিল। ফলত সাধারণ মানুষরা তো চানই করতেন না। এই প্রাচীন ইতিহাসে বা সেখানকার এরকম তথ্য আমরা পাই যে জীবনে অন্তত একবার চানের শখ মেটাতে গিয়ে বহু বৃদ্ধা মারা পড়েছেন। সে সময় সারা ইউরোপে অতি ধনবান কিছু মানুষদের বাড়িতেই
প্রাইভেট বাথরুম ছিল, হ্যাঁ, এবং ধনীদের স্নানটাও ছিল অত্যন্ত মহার্ঘ। নানান সুগন্ধি তেল এবং সুগন্ধি দ্রব্য মেখে তা একটা স্নান বিলাস। স্নানের জন্য যে সম্পূর্ণ একটা প্রকোষ্ঠ, যাকে আমরা বাথরুম বলি বা চানঘর যাকে আমরা বলি, সেটা সে সময় কেবলমাত্র খুব ধনীদের বাড়িতেই দেখা যেত। যা সাধারণের ধরাছোঁয়ার একেবারেই বাইরে ছিল এই স্নান পর্ব। অনেক পরে রাষ্ট্রের ব্যবস্থাপনায় ইউরোপে প্রতিদিন স্নানের প্রবর্তন হয় এবং সেখানে রাষ্ট্রকে অনেক বেশি উদ্যোগী হতে হয়েছিল, যাতে দেশবাসী সপ্তাহে অন্তত একদিন যেন স্নান করে। মূলত ইটালি এবং আফ্রিকান প্রভাবে কমিউনিটি বাথ বা প্রাইভেট বাথের প্রচলন হয়। অনেক অনেক সময় পরে, মোটামুটি 19 শতকের শেষ দিকে, ধীরে ধীরে ইউরোপে এবং আমেরিকায় প্রাইভেট বাথ বা প্রতিগৃহে বাথরুমের একটা ধারণা তৈরি হয়। হাইজিনিক, এই বিভিন্ন ধরনের হাইজিনিক বাথ সোপ এই সময়ে তৈরি। এর আগে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে স্নানের ব্যাপারটা জনমানসে প্রচণ্ড এক ভীতিকর বিষয়, বিরক্তিকর বিষয় এবং এক ভয়ঙ্করতম অভিজ্ঞতাই ছিল। হ্যাঁ, ভারতবর্ষে যে সমস্ত অঞ্চলে ঠান্ডা, যেমন ধরুন এই যে আমরা ব্যাঙ্গালোরে আছি, এই শহরের যারা পুরনো আদিবাসী, অর্থাৎ আজ থেকে ধরুন 40 বছর আগে তো বলতেই পারি, অন্তত 30 বছরও বলা যায়, সেই সময় এখানকার স্থানীয় মানুষরা কিন্তু রোজ চান করতেন না, ওই মাসে একদিন। এখনও স্টিল অনেক পুরনো যারা ব্যাঙ্গালোরের আদিবাসী, তারা কিন্তু রোজ চান করে না, এটা ঠান্ডার জন্য রোজ। এবং শুধুমাত্র ব্যাঙ্গালোরের কথা বলবো কেন, কাশ্মীরের অনেকাংশে, হ্যাঁ, তারপরে কিন্নর, কল্পা, হিমাচলের অনেক জায়গায়, লাদাখ, সেই সব জায়গায় তো শীতের সময় তো কেউ চানও করে না, গরমে মাঝে সাঝে চান করে, এটা রয়েছে। যে বাথটাবের এত প্রচলন এখন আমরা দেখছি ইউরোপে, আমেরিকায় 19 শতকে শেষেও আমরা দেখছি উন্মুক্ত দেহে বাথটাবে স্নানকে ভার্নারেবল, অফেন্সিভ বলা হতো। এসব দেশে অনেক পলিটিক্যাল ক্রাইম, সোশ্যাল ক্রাইম বাথরুমে সংগঠিত হয়েছে। উৎসাহীরা বডি গেজ পাওয়ার বইটি দেখতে পারেন। 1945-এ ধীরে ধীরে বাথরুম এবং বাথটব স্নানের বহুল প্রচলন ইউরোপ, আমেরিকায় আরম্ভ হয়। মাত্র লক্ষ্য করুন 1945, এইখান থেকে হিটলারের নাৎসি জামানার পর, সে নাৎসি জামানা শেষ হয়ে যাওয়ার পর গণস্নান, যাকে বলে পাবলিক বাথ প্লেস, বাথ ট্যাব যেটা, বা টব যাকে আমরা বলি, সেটার ব্যবহার যেমন ধীরে ধীরে বাড়তে থাকে, তেমনি জনমানসের স্নানের উপকারিতা সহ নানান ধরনের স্নানের প্রচলনও সৃষ্টি হয়। স্নান যে কত মহার্ঘ, রাজকীয় বিলাস বেসনের উপাদান হতে পারে, বিভিন্ন দেশ বিদেশের স্নানের ইতিবৃত্ত তার সাক্ষ্য দেয়। স্পেন এই বিষয়ে হচ্ছে পথদিশারি। হ্যাঁ, স্পেনের এমন সমস্ত স্নানের জায়গা আছে, পৃথিবীখ্যাত স্নানের জায়গা, যেখানে স্নান করতে গেলে ভারতীয় মুদ্রায় ঘন্টায় প্রায় 1 লক্ষ বা তার বেশি অর্থ ব্যয় করতে হয়। এবং সেখানে স্নানটা একটা অন্যরকম বিলাস, অন্য ধরনের আমোদ, এবং এই স্নান নিয়ে সেখানে একটা দারুণ সমস্ত ব্যাপার স্যাপার ঘটতে থাকে। কত রকমের স্নান, হ্যাঁ, কত রকমের সেই স্নানের অভিজ্ঞতা, সেটাও কিন্তু তার, যেটা বললাম, আমাদের ফরাসি দেশ হচ্ছে এর পথপ্রদর্শক। কতভাবে স্নান করা যেতে পারে বা করে আনন্দ ভোগ করা যায়, এইটা হচ্ছে তার দিশারি, হচ্ছে
ফরাসি দেশ, স্পেনও বটে। আমাদের দেশে বিভিন্ন মোগল সুলতান আমলের দুর্গে, প্রাসাদে শাহী স্নানের ব্যবস্থা লক্ষ্য করার মতন। আপনারা যারা এই সমস্ত লালকেল্লা, আগ্রা ফোর্ট বা এরকম বিভিন্ন ফোর্ট টোর্টে গেছেন, সেখানে দেখবেন শাহী স্নানের, বেগম মহলে স্নানের কত অপূর্ব সমস্ত ব্যবস্থা। গরম জল, ঠান্ডা জল, অমুক জল, তমুক জল, নানা রকম ধারা জলের ব্যবস্থা সেখানে। আবার রাজপুতানারা, অর্থাৎ আমাদের যেটা রাজপুতেরা, তারা এদের এই মুসলমান বা মোগল সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের মহলেও বিভিন্ন ধরনের রাজকীয় মহার্ঘ স্নানের কক্ষ তৈরি করেছিলেন। সেটাও আপনারা রাজপুতদের যে সমস্ত বড় বড় মহল রয়েছে, বিকানির, জয়সলমীর, তারপরে অন্যান্য যে সমস্ত বড় বড় ফোর্টগুলো রয়েছে, সেই সমস্ত ফোর্টে যদি আপনারা যান, সেখানে আপনারা উদয়পুরের বিভিন্ন ফোর্টের মধ্যে স্নান কক্ষ যে কত বিলাসবহুল হতে পারে সেটা আপনারা সেখানে লক্ষ্য দেখতে পাবেন। তখনও কিন্তু যে সময়ের কথা আমরা বলছি, এই সমস্ত স্নান যখন খুব বিলাস একটা ব্যাপার হয়েছে, একটা বিলাসিতার ব্যাপার হয়ে গেছে, মহার্ঘ স্নান যেখানে রয়েছে, তখনও কিন্তু সাধারণ ভারতীয় জনসাধারণ প্রতিদিন পুকুরে, দিঘিতে, নদীতে, নিদেন পক্ষে কুয়োর জলে স্নান করতেই পছন্দ করতেন। প্রতি বাড়িতে তখনও প্রাইভেট বাথরুমের ধারণা হয়নি, এটা এসেছে অনেক পরে। এটা অনেকটা ব্রিটিশদের অবদান। তখনও অনেক শহরে, মানে ব্রিটিশরা যখন এই কলকাতায় রয়েছেন, কলকাতা যখন রাজধানী, সেই সময় ভারতীয় মানে যারা রয়েছেন, ভারতীয় যে সমস্ত বাড়িঘর রয়েছে, ভারতীয়দের যেখানে বসবাস, সেখানে আমরা দেখছি যে চানের ঘরে, সেখানে আমরা লক্ষ্য করছি জ্বালাতে করে গঙ্গা জল এনে সেখানে রাখা হচ্ছে, এবং ওই গঙ্গা জলে বাড়ির সব সদস্যরা সেখানে চান করছে। গঙ্গা জল ভর্তি থাকতো, সেই গঙ্গা জলে সবাই স্নান করছে। সেখানে চানের কক্ষ একটা আছে, একটা আড়াল করা একটা জায়গা আছে, এবং সেখানে বড় বড় জ্বালাতে করে গঙ্গা জল এনে রাখা হতো, এবং সেই জলের বাড়ির সব সদস্যরা চান করতেন। এরপরে এলো টেপাকল, হাত দিয়ে যেটা প্রেস করে, টেপাকল বা টিউবওয়েল যাকে আমরা বলি। হ্যাঁ, আমি তো উত্তর কলকাতার অনেক বাড়িতে বাথরুমের মতন ঘেরা জায়গায় ছোট ছোট টিউব কল বসানো দেখেছি। তারপরে এলো টাইম কল, অর্থাৎ দিনের নির্দিষ্ট সময়ে সময়ে কলের মুখে জল আসতো সরকারি ব্যবস্থায়। এ সময় তৈরি হলো জল ভরে রাখার জন্য বড় বড় চৌবাচ্চা। অনেক পুরুষেরা তখনও বাইরের কলেও চান সেরে নিতেন। মহিলারা কোথাও কোথাও একটু আব্রু বাঁচিয়ে কোনো মতে জল ঢেলে গায়ে স্নান করে নিতেন। পাবলিক স্নান বলা যায় একেবারে আদুর গায়ে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে প্রান্তে এখনও চমৎকার দেখা যায়। এমনকি সম্পূর্ণ নিরাভরণ অবস্থাতেও স্নানের দৃশ্য ভারতীয় গ্রাম অঞ্চলে এখনও দেখা যায়। এই দিক থেকে পাঞ্জাব, চণ্ডীগড়ের মহিলারা এ ব্যাপারে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক খোলামেলা, এ কথা বলতেই হবে। সারা দুনিয়ায় 7 ধরনের স্নানের প্রচলন মোটামুটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে স্টাইলিশ এবং লাক্সারিয়াস, অর্থাৎ দামি স্নানের ব্যবস্থা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং বাথ। কৃত্রিম উপায়ে তৈরি ঝর্ণার মতো জলধারার নিচে দাঁড়িয়ে সম্পূর্ণ স্নান। এটা প্রাইভেট বাথরুমেও হতে পারে, আবার দামি কোনো হোটেলে বা নামি কোনো স্নানের জায়গাতে প্রাইভেট ওপেন বাথেও সেটা হতে পারে। এবং অর্থাৎ ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো কর স্নান নবধারা জলে,
এই নবধারা জল, কত ধরনের ধারা জল, বৃষ্টির জল শুধুমাত্র নয়, বিভিন্ন ধরনের ধারা জলে সেখানে স্নান। হ্যাঁ, এবং তারপরেই দেখুন, দাও আকুলিয়া ঘন কালো কেশ, পর দেহ ঘেরি মেঘ নীল বেশ। এই যে পর দেহ ঘেরি মেঘ নীল বেশ, এর থেকেই পরবর্তীকালে মানে সুইমিং স্যুট, চানের বস্ত্র, চানের নানা রকম অলংকার, নানা রকম তার উপাদান, বিশেষ করে সুইমিং স্যুট কত ধরনের, কত রস্য থেকে রস্যতর সুইমিং স্যুট, কত দামি সুইমিং স্যুট, সেই উদ্ভাবন হলো এই স্টাইলিশ মানে ফ্রি স্ট্যান্ডিং বাথের ধারণার থেকে। সবচেয়ে মহার্ঘ এই স্নানের ব্যবস্থা রয়েছে কিন্তু প্যারিসে। প্রতি ঘন্টায় ভারতীয় মুদ্রায় খরচ প্রায় 1.5 লক্ষ টাকা থেকে শুরু। এখানে বিলাস স্নান, কেবল স্নান মাত্র নয়, এক্সারসাইজ, স্পা, ম্যাসেজ, ওতে নানান ধরনের বিনোদনের ব্যবস্থাও সেখানে রয়েছে। রয়েছে সমুদ্র স্নান হতে বাথটবের নানান ধরনের স্নান, প্রাইভেট বা গ্যাদারিংয়ের নানান স্নানের উপকরণ। এরপর সেখানে রয়েছে নানা ধরনের বাথটবে, যেমন অ্যালকোভ বাথটাব, ওয়াকিং বাথটাব, কর্নার বাথটাব, ড্রপ ইন বাথটাব, অ্যাক্রেলিক, ফাইবার গ্লাস, জেটেড, সোকিং, বিভিন্ন রকম এবং ধরনের বাথটবের এবং তার স্নানের ব্যবস্থা গড়ে উঠেছে সেই ইউরোপিয়ানরা, সেই আমেরিকানরাই, তারাই এগুলো উদ্ভাবন করলো, সেই পাশ্চাত্য দেশের মানুষেরা, যারা কিছুদিন আগে মাত্র চান করতে ভয়ঙ্কর ভয় পেত। কত যে স্নানের উপকরণ প্রতিদিন বাজারে আসছে, হ্যাঁ, কত যে তার মহার্ঘতা, তুলনা পাওয়া ভার। ওপেন বা পাবলিক বাথরুমের মধ্যে নুড বাথিংয়ের জনপ্রিয়তা রয়েছে ফিনল্যান্ডে, টার্কিতে, জাপানে, ইটালিতে এবং ইরানের কিছু প্রদেশে। ফিনল্যান্ডে এর নাম হচ্ছে সোয়ানা বাথ, টার্কি ইরানে হামাম, জাপানে সেন্টো। এখানে চানকে, এই সব চান শুরু করার আগে যিনি এই ধরনের চান যোগ দিতে চান বা যিনি এই ধরনের চান করবেন, তাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে, ভালো করে আগে স্নান করে তবে এই সমস্ত ওপেন বা পাবলিক বাথ হাউসে ঢোকার অনুমতি জোগাড় করতে হয়। এগুলো যথেষ্টই খরচ সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন সমুদ্র তীরে সূর্য স্নান হতে সমুদ্রের নোনা জলে স্নান এখন খুবই জনপ্রিয়। স্নানের সাথে সাথে আরেকটি জনপ্রিয় বিষয় হচ্ছে সাঁতার কাটা। জলাশয়ে চান করতে হলে সাঁতার জানতেই হবে। এটি শারীরিক সুস্থতার একটা গুরুত্বপূর্ণ উপায়ও বটে। পৃথিবীর একটা জনপ্রিয় খেলাও হচ্ছে এই সুইমিং বা সাঁতার প্রতিযোগিতা। এবং এখানে লক্ষ্য করবেন, পাড়ায় পাড়ায় যেমন সুইমিং ক্লাব তৈরি হচ্ছে, তেমনি বড় বড় হাউজিং কমপ্লেক্সে নিজস্ব সুইমিং পুল এখন থাকতেই হবে, নইলে সেই হাউজিং পুল একটা কেতাদুরস্ত বা নামি দামি কৌলিন্যতা সে লাভ করে না। অতএব প্রত্যেক হাউজিং কমপ্লেক্সের একটা নিজস্ব পুল থাকতেই হবে, ছোট বড় যেমনই হোক না কেন। এখন এই যে সমুদ্র, এই যে সুইমিং, হ্যাঁ, এইটা তো এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, চীন সহ বিভিন্ন দেশে এই খেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এখন এই সাঁতার বা সুইমিং যেমন এনকারেজ করা হচ্ছে রাষ্ট্রের দিক থেকে, সরকারের তরফ থেকে, তেমনি বিলাসবহুল দামি দামি সুইমিং স্পটও তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বালিতে পৃথিবী খ্যাত হ্যাঙ্গিং গার্ডেন সুইমিং পুল, দুবাইয়ে ডিপ ডাইভ সুইমিং পুল, সিঙ্গাপুরে ম্যারিনা বে, প্যারিসে লেভিস্টল, সাউথ আফ্রিকায় সেখানে বিখ্যাত
সেই সুইমিং পুলটি মানে সঙ্গীতা সাবি স্যান্ড, হ্যাঁ, ইটালির অ্যাকোয়ারিনিয়া, সিডনির অস্ট্রেলিয়ায় বন্ডি আইসবার্গস পুল, জামাইকার নেগ্রিল, টার্কিতে আমারেনিয়া বার্ডরাম, এগুলো সব জগৎ বিখ্যাত এবং অত্যন্ত ব্যয়বহুল। এসব জায়গায় ধনী শ্রেণীর মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে স্নানের আনন্দ উপভোগ করে, স্নানের আনন্দ। এছাড়া পৃথিবীর সব বড় বড় হোটেলে নানান ধরনের মহার্ঘ স্নানের ব্যবস্থা রয়েছে। ভারতসহ বিভিন্ন দেশে যেখানে জাতিভেদের ব্যাপার ছিল, ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল, যে আগে আমরা বলেছি, সেইখানে একসাথে স্নান নিয়ে যেমন অনেক ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ অনেক অনভিপ্রেত ঘটনাও সেখানে ঘটেছে। অর্থাৎ নিম্নবর্গের লোকেরা এসে উচ্চ বর্ণের জল ছুঁয়ে দিয়ে জল নষ্ট করা ইত্যাদি ইত্যাদি নানানভাবে একটা সামাজিক একটা অন্ধকার সময় যেমন ছিল, এটা কিন্তু এই সুইমিংয়ের ক্ষেত্রে কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর সমস্ত উন্নত দেশের মধ্যেও বিরাটভাবে ছিল। এই যে এটা দেখুন, মহাভারতে এই সুইমিংয়ের ব্যাপারটা নিয়েও, মানে এই সুইমিংটা নিয়ে সেখানে অনেক রাজনৈতিক বড় বড় ঘটনা বা যাকে বলবো দুর্ঘটনা সেখানে ঘটেছে। হ্যাঁ, বহু রাজনৈতিক ঘটনা সেখানে আছে সারা পৃথিবীতে এই সুইমিংয়ের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, মহাভারতে আপনাদের তো মনে আছে সেই আদি পর্বে সমস্ত দুর্যোধন, দুঃশাসন, কৌরবরা পাণ্ডবদেরকে সবাইকে মিলে বলছে, চলো আজকে আমরা একসঙ্গে বনভোজন করব, বনভোজনের আগে সবাই একসঙ্গে চান করব। নদীতে ঝাঁপিয়ে চানের আনন্দে সবাই মাতোয়ারা হয়ে উঠেছে, সব অল্প বয়সী কিশোর বাহিনী কুরু পাণ্ডবদের, এবং সেখানে দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবার ঘটনাটাও তো ঘটেছে। সুতরাং এই চান নিয়ে, সুইমিং নিয়ে, সাঁতার নিয়ে রাজনৈতিক বহু ঘটনা সারা পৃথিবীতে কিন্তু চলেছে, এবং সবগুলোর আপনারা তার পরিচয় ইউটিউব ওই গুগল সার্চ করলেই পাবেন। আমার যে বইটার কথা বলেছি সেখানেও আপনারা শুনতে পাবেন। শুধু একটি তথ্য দিই, ইউনাইটেড স্টেটসে 1949 পর্যন্ত হোয়াইট এবং ব্ল্যাকদের আলাদা সুইমিং পুলে চান করতে হতো, এবং এ বিষয়ে একটা ভয়ঙ্কর রেসিক্যাল সেগ্রিগেশন ছিল। 1949-এ সেন্ট লুইসের ফেয়ারগ্রাউন্ড পুল পার্কের একটা বিরাট রায়ট সেখানে সংগঠিত হয়। এটা ছিল ভয়াবহ ডিসগ্রেশন বা বিচ্ছিন্নতাবাদের একটা ভয়ঙ্করতম জঘন্য ঘটনা। ব্রিটিশ এম্পায়ারেরও বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনার ইতিহাস পাওয়া যায়। শুনলে আশ্চর্য হবেন, উন্নত দেশে সেই দিন পর্যন্ত এই বৈষম্যের কারণে স্নানের ক্ষেত্রে মানুষে মানুষে ভেদাভেদ ছিল। সাদা কালো একসাথে স্নান করা, সাঁতার কাটা, খেলা, প্রতিযোগিতা কথা ভাবাই যেত না। জিম এলিস তার বিখ্যাত ফিলাডেলফিয়া ডিপার্টমেন্ট অফ রিক্রিয়েশন, পিডিআর সংক্ষেপে পিডিআর, তাতে সুইম টিম তিনি গঠন করেন 1960 সালে, এবং সেই সময় থেকে এই জিম এলিস এই জঘন্য ব্যবস্থার বিরুদ্ধে বিশাল আন্দোলন গড়ে তোলেন এই তার পিডিআর এর মাধ্যমে। এই পিডিআর অর্থাৎ বিখ্যাত ফিলাডেলফিয়া ডিপার্টমেন্ট অফ রিক্রিয়েশন সুইম টিম এর মাধ্যমে। তার ফলশ্রুতিতে 1964-এ সেখানকার সুপ্রিম কোর্ট ব্রাউন ভার্সেস বোর্ড অফ এডুকেশন, লক্ষ্য করুন, শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত টেনে নিয়ে এসছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এই বৈষম্য ছিল। ব্রাউন ভার্সেস বোর্ড অফ এডুকেশন অ্যান্ড সিভিল রাইট অ্যাক্টে এই রেসিক্যাল সেগ্রিগেশন ইন পাবলিক পুল সম্পূর্ণ বন্ধ হয়। 1828 সালে
যে সাঁতার প্রতিযোগিতার আরম্ভ 1940 সালে, যে পাবলিক বাথের প্রচলন, সেখানে সাদা কালো মানুষের একসঙ্গে চান করা, সাঁতার কাটা এবং প্রতিযোগিতার অংশ নেবার সুযোগ আসে 1965 সালের পরে। এটা বিশেষ করে লক্ষ্য করবেন। সবচাইতে দুঃখের এবং লজ্জার বিষয়টা কি জানেন? স্নান মন্ত্রের মধ্যে দিয়ে যেখানে মানুষ দৈহিক এবং মানসিক শুচিতা, স্নিগ্ধতা, শীতলতা এবং ঔদার্যের গুণ লাভ করে পবিত্র মহান হয়ে ওঠে, সেখানে এক শ্রেণীর মানুষ এই প্রকৃতির দান হতে, এই সাধারণ আনন্দের বিষয়টিকে, এই স্বাভাবিক বিষয়টিকে বিষয়টি হতে অপশ্রেণীকে বঞ্চিত করতে ইতস্তত বোধ করে না, এবং করে তারা একটা আত্মশ্লাঘা বোধ করে। এখানেই প্রকৃত স্নান এবং স্নাতক শব্দটির তাৎপর্য কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ কাউকে ঠেলে অসম্মান করে তুমি যত বিলাস স্নানই করো না কেন, তুমি শুদ্ধও হবে না, পবিত্রও হবে না, মহানও হবে না। আমাদের ভারতবর্ষের যে মৃত্যুঞ্জয় মন্ত্র, যা শিবকে স্নান করাবার সময় উচ্চারিত হয়, ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধানং মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এই মন্ত্রের তাৎপর্যের মধ্যেই স্নানের সমস্ত তাৎপর্যটা আমরা প্রতিদিন স্মরণ করি। বলছে হে ত্রাম্বক, মানে ত্রিনয়ন। ত্রিনয়ন অর্থে এখানে সূর্য, চন্দ্র, অগ্নি যেমন আছে, বেদ বা জ্ঞান স্বরূপ ঋক, সাম, যজু যেমন রয়েছে, এই ত্রিনয়ন, নয়ন শব্দটি নিধাতু নিষ্পন্ন, যা টেনে নিয়ে চলে অন্ধকার হতে আলোতে, অশুভ হতে মঙ্গলে, ক্ষুদ্রতা হতে বৃহতে। তিনি বলছেন হে ত্রম্বক, এখানে প্রার্থনা করা হচ্ছে, আমাদের জীবনকে সুগন্ধে পুরো ভরে তোলো, সুগন্ধিত করো। সুগন্ধিত মানে কোনো রকম দুর্গন্ধ, কলুষতা, আভিলতা যেন না থাকে আমাদের জীবনে, আমাদের মননে, আমাদের ভাবনায়, আমাদের আচরণে, আমাদের যাপনে। আমাদেরকে পুষ্ট করো। পুষ্ট মানে রোগ, পীড়া, আধি, ব্যাধি, অশান্তি হতে মুক্ত করা মাত্র নয়, শক্তিমান, বীর্যমান, নিরোগ, সুস্থ করে তোলো। সমস্ত মানসিক বৈকল্যকে, আভিলতাকে দূর করো। সেখান থেকে আমাদের মৃত্যু থেকে অমৃত করে তোলো, মোক্ষতে নিয়ে যাও। আমাদের ভারতবর্ষের ধারণার মধ্যে তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পরতে পরতে জন্মিয়ে আছে। ধর্ম মানে রুলস, রেগুলেশন, ডিউটিস, কাস্টমস, নর্মস সব কিছুর রয়েছে এই ধর্ম শব্দের মধ্যে দিয়ে। অর্থ শব্দের মধ্যে রয়েছে আমাদের উন্মেষ, উঠে বসা, আমাদের উৎসাহ, কাজের প্রবৃত্তি, ঝাঁপিয়ে পড়া, অবসাদ ভেঙে ঝাঁপিয়ে পড়া। এই হচ্ছে অর্থ ভাবনা, ধর্ম ভাবনা, অর্থ ভাবনা। ধর্ম অর্থ, অর্থর মধ্যে দিয়ে রয়েছে সেই অর্থ শক্তি, যে অর্থ শক্তি আমাদেরকে কর্মে প্রচোদিত করে, যে কামনার মধ্যে যা রয়েছে। কামনা মানে দৈহিক কামবৃত্তি নয়, প্রচোদিত করা, উৎসাহিত করা, নতুন নতুন কাজে ঝাঁপিয়ে পড়া, অবসাদ ভেঙে জেগে ওঠা। ওঠো, জাগো, এই মন্ত্রে জাগিয়ে তোলা এবং তাকে অমৃত করো। এই মোক্ষ সব কিছুর মধ্যেই আমাদের মোক্ষ ভাবনাটা সেখানে চমৎকারভাবে রয়েছে। স্নানের মধ্যে দিয়েও এই মোক্ষ ভাবনা রয়েছে। মুক্ত করো হে বদ্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার চন্দ্র। এই শান্ত করে মুক্ত করো, সমস্ত বদ্ধতা হতে, ক্ষুদ্রতা হতে মুক্ত করো। সুতরাং স্নানের তাৎপর্যটা কত বড়, কত বৃহৎ একবার ভেবে দেখেছেন কি? প্রতি বছর
স্নান যাত্রা আসে, প্রতিদিন আমরা স্নান করি, প্রতি অনুষ্ঠানে নানান উপাচারে এই সমস্ত হলুদের গায়ে হলুদ, স্নান, নানা কিছু করে, নানা তীর্থে গিয়ে আমরা অবগাহন করি। কত পূর্ণ কুম্ভ, কত পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ বারবার আসে যায়। মনের দিক থেকে আমরা স্বচ্ছ তো, মুক্ত তো, আবিলতাহীন তো? সেই প্রশ্ন নিজেকেই করতে হবে। তবেই আমাদের প্রতিদিনের স্নান সুন্দর হয়ে উঠবে, পূর্ণ হয়ে উঠবে, আমরাও সেই অমৃত হয়ে উঠব। ভালো থাকবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব, ওই বিভীষণের কথাটা বলা হয়নি, এবং বিভীষণ এবং জটায়ুর কথা, সেটা নিয়ে আসবো আগামী পর্বে। দেখা হবে।